ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান। ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। এখানে ওয়াশিংটনে এখন দুপুর 2টা, বাংলাদেশে রাত 12টা, আর ভারতে রাত 11:30। শ্রোতা দর্শকদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রোকেয়া হায়দার আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পরিবেশনায় রয়েছে রোজকার মতোই বাংলাদেশ এবং ভারতের সংবাদদাতাদের বিভিন্ন রিপোর্ট, আছে চলতি ঘটনাবলীর খবরাখবর এবং অন্যান্য কিছু পরিবেশনা। তবে রোজকার মতোই আসুন গোড়াতে শোনা যাক বিশ্ব সংবাদ। ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটনের এই বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ, ম্যারিল্যান্ডে নিজের বাসভবন থেকেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কোভিড-19 টিকা প্রদানের নতুন লক্ষ্য স্থির করেছেন এবং সেই অনুযায়ী 4 জুলাই নাগাদ আমেরিকার 70% মানুষ করোনা ভাইরাসের অন্তত 1 ডোজ টিকা নেবেন। আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দেশটিকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনার জন্য এক নতুন লক্ষ্য। মঙ্গলবার হোয়াইট হাউস থেকে দেয়া তাঁর ভাষণে প্রেসিডেন্ট বলেন, এর মানে হচ্ছে আগামী 60 দিনে আরো 10 কোটি টিকা দেয়া হবে, কোনো কোনো ক্ষেত্রে প্রথমবার, কোনো কোনো ক্ষেত্রে দ্বিতীয়বার। প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার 70% থেকে 85% লোক টিকা নিলে সংক্রমণের হার অনেক কমে আসবে এবং দেশ স্বাভাবিক পর্যায়ে পৌঁছবে। বাইডেন আরও ঘোষণা করেন যে তিনি ফেডারেল ফার্মেসি কর্মসূচির আওতায় হাজার হাজার ওষুধের দোকানকে নির্দেশ দিচ্ছেন যাতে করে তারা তৎক্ষণাৎ উপস্থিত লোকজনকে টিকা দেয় এবং বিভিন্ন চলমান ক্লিনিক ও ছোট ছোট কমিউনিটি টিকা ক্ষেত্রগুলোকে সরকারি সহায়তা প্রদানেরও নির্দেশ দিয়েছেন। বাইডেন ঘোষণা করেন, ফেডারেল সরকার টিকার নতুন চালান গোটা দেশের গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলোতে পাঠাবে এবং লোকজনকে টিকা গ্রহণে উৎসাহিত করতে বিভিন্ন কমিউনিটির জন্য আরো অর্থ বরাদ্দ করবে। বাইডেন ব্যাখ্যা করেই বলেন, এখন আমরা সেই সব লোককে টিকার আওতায় নিয়ে আসব যারা এ ব্যাপারে কম আগ্রহী। 7টি ধনী গণতান্ত্রিক রাষ্ট্রের গোষ্ঠী বা গ্রুপ অফ 7-এর পররাষ্ট্রমন্ত্রীরা লন্ডনে তাদের 3 দিনব্যাপী আলোচনার আজ শেষ দিনে আন্তর্জাতিক আগ্রহের কয়েকটি বিষয়ের প্রতি তাদের মনোযোগ নিবদ্ধ করেছেন, যার মধ্যে রয়েছে করোনা ভাইরাসের টিকা, জলবায়ু পরিবর্তন এবং মেয়েদের জন্য শিক্ষা। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক র্যাব মঙ্গলবার বলেন, আমার মনে হয় করোনার টিকা এর অর্থায়নের সক্ষমতা, অধিকাংশ ঝুঁকিপূর্ণ দেশগুলোতে টিকা পাঠানো, অভ্যন্তরীণ বাড়তি সরবরাহ দিয়ে আমরা কি করব সেই সব বিষয় নিয়ে G7 এবং আমাদের ইন্দো প্যাসিফিক সহযোগীদের সঙ্গে আলোচনার এবং ইতিবাচক জবাব পাওয়ার সুযোগ হয়। ব্রিটেন মন্ত্রী পর্যায়ের এই আলোচনার আয়োজন করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দেখা করেছেন এবং জনসনের দপ্তর কোভিড-19 টিকা যাতে বিশ্বব্যাপী সকলের নাগালের মধ্যে থাকে তার উপর জোর দেন। ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন এ ব্যাপারে সহমত যে বিশ্বব্যাপী টিকার সহজ প্রাপ্তি করোনা ভাইরাস মহামারীকে পরাস্ত করার চাবিকাঠি। তারা এ ব্যাপারে G7-এর কাজের গুরুত্ব তুলে ধরেন, যার মধ্যে রয়েছে এই টিকা তৈরির আন্তর্জাতিক সক্ষমতা বৃদ্ধি। মঙ্গলবারের G7 বৈঠকে চীনের উপর আলোকপাত করা হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা সংবাদদাতাদের বলেন, মন্ত্রীদের মধ্যে এ ব্যাপারে একটা মোটা দাগের সহমত রয়েছে যে আমরা সকলেই চাই চীন হোক আন্তর্জাতিক পর্যায়ের একটি অবিচ্ছিন্ন সদস্য, তবে সেজন্য চীনকে ওই আন্তর্জাতিক নিয়মনিষ্ঠা পালন করতে হবে। মঙ্গলবার ব্লিংকেন আরও বলেন, G7 দেশগুলো সিরিয়ায় 10 বছরব্যাপী গৃহযুদ্ধেরও অবসান চায়। শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তার প্রথম ও প্রধান কাজ হবে কোভিড সংক্রমণের মোকাবিলা করা। সেই অনুযায়ী আজ দুপুরে রাজভবন থেকে নবান্নে ফিরেই প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গে আলোচনায় বসেন মুখ্যমন্ত্রী। বিস্তারিত শুনুন আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর প্রতিবেদনে। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তার প্রথম ও প্রধান কাজ হবে কোভিড সংক্রমণের মোকাবিলা করা। সেই অনুযায়ী আজ দুপুরে রাজভবন থেকে নবান্নে ফিরেই প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গে আলোচনায় বসেন মুখ্যমন্ত্রী। তারপর একটি ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে তিনি জানান, রাজ্যে করোনা সংক্রমণ যেভাবে ছড়িয়ে পড়েছে তাতে কঠোর ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় নেই।
এখনই রাজ্যে পুরোপুরি লকডাউন করতে তিনি চাইছেন না, কিন্তু কয়েকটা কড়াকড়ি করতেই হবে। যেমন বাইরে বেরোলে সকলকে মাস্ক পরতেই হবে। আগামীকাল 6ই মে থেকে রাজ্যে লোকাল ট্রেন পুরোপুরি বন্ধ থাকবে। মেট্রো রেল ও সড়ক পরিবহনে যানবাহন 50% মতন কমিয়ে দেওয়া হবে। সরকারি অফিসে উপস্থিতিও যেন 50%-এর বেশি না হয়। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে তার অনুরোধ বাড়ি থেকে কাজ করার ব্যবস্থা করতে। বাজারহাটের সময় কিছুটা বদলে সকাল 7টা থেকে 10টা এবং বিকেল 5টা থেকে 7টা করা হয়েছে। এছাড়া সোনার দোকান বেলা 12টা থেকে 3টে পর্যন্ত খোলা থাকবে। ব্যাংক কর্মীদের সকাল 10টা থেকে বেলা 2টো পর্যন্ত কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি। আরেকটা গুরুত্বপূর্ণ ঘোষণা, খবরের কাগজের হকারদের, পরিবহন কর্মীদের এবং সাংবাদিকদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত বলে গণ্য করা হবে এবং করোনা প্রতিষেধক দানের ব্যাপারে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া যারা দ্বিতীয় ডোজ পাবেন তাদের ক্ষেত্রেও অগ্রাধিকার দেওয়ার কথা হচ্ছে। আজকেই কেন্দ্র থেকে 3 লাখ ডোজ কোভিশিল্ড ও 1 লাখ ডোজ কোভ্যাক্সিন পশ্চিমবঙ্গে পৌঁছেছে। এতে প্রতিষেধক দানে কিছুটা সুবিধা হবে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা। ওদিকে পশ্চিমবঙ্গে তৃতীয়বারের মতো সরকার গঠনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। আরও জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলম। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক বিজয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, বুধবার মমতাকে লেখা এক চিঠিতে আব্দুল মোমেন এই অভিনন্দন জানান। পাশাপাশি বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখ করে তিনি ভারতের সঙ্গে অনিষ্পন্ন বিষয়গুলোর সমাধানের বিষয়ে আশা প্রকাশ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে চিঠিতে লিখেছেন, আপনার অঙ্গীকার ও সহযোগিতার মাধ্যমে দুদেশের সম্পর্ক আরো দৃঢ় হবে এবং অনিষ্পন্ন বিষয়গুলোর সমাধান হবে বলে আমরা আশাবাদী। আব্দুল মোমেন বলেন, তৃণমূল কংগ্রেস ধারাবাহিকভাবে দ্বিতীয়বারের মতো সরকার গঠনে জনগণের সমর্থন লাভ করেছে, যা তার নেতৃত্বের প্রতি পশ্চিমবঙ্গের জনগণের অব্যাহত আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। অবিভক্ত ইতিহাস, সংস্কৃতি, ভাষা, মূল্যবোধ এবং বংশানুক্রমিক সংযোগ দুই দেশের জনগণের সম্পর্ককে অনন্য ও শক্তিশালী করেছে উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে পশ্চিমবঙ্গের জনগণ বাংলাদেশিদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে রেখেছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আপনার প্রতি কৃতজ্ঞ, কারণ আপনি বাঙালির দীর্ঘ লালিত মূল্যবোধ, ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ ধারণ করছেন। তিনি আরো বলেন, অজানা শত্রু করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব নজিরবিহীন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এর প্রেক্ষাপটে দুই দেশের পারস্পরিক সম্পদ ও অভিজ্ঞতা সম্মিলিতভাবে কাজে লাগিয়ে এই মহাবিপদ থেকে মুক্ত হয়ে শীঘ্রই স্বাভাবিক জীবন ও জীবিকায় ফিরতে পারা যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা। আপনারা শুনছেন বিশ্ব সংবাদ, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন থেকে। পাকিস্তান বলছে আজ সীমান্তের ওপারে আফগানিস্তান থেকে জঙ্গি আক্রমণে তাদের আধা সামরিক বাহিনীর 4 জন সৈন্য নিহত এবং আরো 6 জন আহত হয়েছে। সামরিক বাহিনী বলছে আধা সামরিক বাহিনীর একটি দল বালুচিস্তান প্রদেশের জোব জেলায় সীমান্তে বেড়া লাগানোর জন্য যখন যাচ্ছিল, তখন আফগান দিক থেকে তাদের বর্ণনায় সন্ত্রাসবাদীরা আচমকা আক্রমণে তাদের উপর গুলি চালায়। সৈন্যরা দ্রুতই এর পাল্টা জবাব দেয় এবং আহত লোকজনকে প্রাদেশিক রাজধানী কোয়েটার একটি সামরিক হাসপাতালে সরিয়ে নেওয়া হয়। পাকিস্তানের সামরিক বাহিনী বিস্তারিত আর কিছু জানায়নি এবং এই আক্রমণের দায় কেউ স্বীকার করেনি। 2017 সালের মাঝামাঝি সময় থেকে পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে প্রায় 2600 কিলোমিটার সীমান্তে বেড়া দেওয়ার কাজ শুরু করলে জঙ্গিরা নির্মাণকারীদের উপর এর আগেও হামলা চালিয়েছে। সামরিক কর্মকর্তারা বলছেন, প্রায় $50 কোটি ব্যয় নির্মাণাধীন এই প্রকল্পটি আগামী কয়েক মাসের মধ্যেই সম্পন্ন হবে। পাকিস্তানি কর্মকর্তারা মনে করেন, এই সীমান্ত ব্যবস্থাপনা কর্মসূচি সন্ত্রাসী অনুপ্রবেশ নিয়ে পারস্পরিক উদ্বেগের অবসান ঘটাবে, যা কিনা দীর্ঘদিন ধরে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে উত্তেজনার একটা প্রধান কারণ হয়ে রয়েছে। ওদিকে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও নেটো সৈন্য প্রত্যাহারের মধ্যেই যখন সেখানকার লড়াই আবার মাথাচাড়া দিয়ে উঠেছে, তখন যুক্তরাষ্ট্র সেখানে বিবদমান দলগুলোর
মধ্যে থমকে থাকা শান্তি আলোচনা আবার শুরু করার কথা বলছে। যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ কর্মকর্তা মঙ্গলবার কাবুলে পটভূমি অবহিত করার সময় বলেন, আফগানিস্তানের সরকার এবং তালিবানকে শান্তি আলোচনায় ফিরিয়ে আনার জন্য ওয়াশিংটনের কূটনৈতিক প্রচেষ্টা চলছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 23 মার্চ নির্বাচনের পর গত মধ্যরাতে সময়সীমার মধ্যে সরকার গঠন করতে ব্যর্থ হয়েছেন। ইসরায়েলের প্রেসিডেন্টের হাতে আর 3 দিন রয়েছে এবং এই সময়ের মধ্যে অন্য কাউকে সরকার গঠনের প্রস্তাব দিতে হবে। তিনি সম্ভবত মধ্যপন্থী ইয়েশ আতিদ দলের প্রধান ইয়াইর লাপিদকে সরকার গঠনের আহ্বান জানাবেন। তবে তিনিও সফল না হলে ইসরায়েলে এই গত 2 বছরে 5ম দফা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবারের সময়সীমার মধ্যে জোট সরকার গঠনে ব্যর্থ হওয়ায় ইসরায়েলের বিভাজিত রাজনৈতিক ব্যবস্থা আবার উন্মোচিত হল। সদ্য সাম্প্রতিক নির্বাচনে সংসদের 120টি আসনের মধ্যে নেতানিয়াহুর লিকুদ পার্টি 30টি আসনে জয়ী হয়, তবে তিনি 61টি আসন নিয়ে জোট সরকার গঠন করতেও ব্যর্থ হয়েছেন। নেতানিয়াহু 3টি দুর্নীতি মামলায় বিচারের সম্মুখীন, তবে তিনি কোনো অন্যায় করার বিষয়টি অস্বীকার করছেন। বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য রাষ্ট্রগুলো জিনিভায় আজ 2 দিনের আলোচনায় সম্পন্ন করছেন। এই আলোচনায় কোভিড-19 টিকার দ্বিসম্পদ বিষয়ক অধিকার রহিত করার ব্যাপারে আলোকপাত করা হয়। বিশ্ব বাণিজ্য সংস্থার 164টি সদস্য রাষ্ট্রের দূতেরা অক্টোবর মাসে দক্ষিণ আফ্রিকা ও ভারতের প্রস্তাবিত বিষয় নিয়ে বিতর্ক করছেন, যাতে টিকা প্রস্তুতকারী ওষুধ কোম্পানিগুলো তাদের পেটেন্টের অধিকার সাময়িকভাবে প্রত্যাহার করে নেয়। এই প্রস্তাবের সমর্থকরা বলছেন যে এই ছাড় দিলে উন্নয়নশীল দেশগুলো তাদের ব্যবহারের জন্য কোভিড-19 টিকা দ্রুত তৈরি করতে পারবে, কারণ সেখানে উন্নত রাষ্ট্রগুলোর তুলনায় টিকা দেওয়ার হার অনেক কম। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো। বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এবারে আমাদের আজকের পরিবেশনাগুলো একে একে শুরু করা যাক। সেলিম হোসেনের একটি প্রতিবেদন। জলবায়ু পরিবর্তন রোধের উপায় নিয়ে আলোচনার লক্ষ্যে লন্ডনে গ্রুপ 7 অর্থাৎ শিল্পোন্নত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করছেন। 2 বছরের মধ্যে প্রথমবার G7 বিদেশ মন্ত্রীরা সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা করছেন। 2 দিনের শীর্ষ সম্মেলনের অন্যতম প্রধান আলোচনার বিষয় রাশিয়া, যাকে 2014 সালে জোর করে ক্রাইমিয়া দখলের কারণে এই গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছিল। ইউক্রেনের সীমান্তে মস্কোর সাম্প্রতিক সেনা মোতায়েনের নিন্দা জানিয়েছেন G7 বিদেশ মন্ত্রীরা। রাশিয়া যদি বেপরোয়া বা আক্রমণাত্মকভাবে কাজ করা বেছে নেয়, তবে আমরা প্রতিক্রিয়া জানাবো। তবে আমরা আরো স্থিতিশীল, আরো প্রত্যাশিত সম্পর্ক স্থাপন করতে চাই। আলোচ্য সূচিতে চীনও গুরুত্বপূর্ণ একটি বিষয়, করোনা ভাইরাস প্রসঙ্গও রয়েছে। চীনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা বা চীনকে চেপে রাখা আমাদের উদ্দেশ্য নয়। আমরা যা করার চেষ্টা করছি তা হল আন্তর্জাতিক বিধিভিত্তিক আদেশকে সমর্থন করা। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমে মঙ্গলবার যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে তথাকথিত চীন হুমকির প্রতিরোধ করছে। বিশ্লেষকরা বলছেন, G7 1975 সাল থেকে সন্নিবেশিত নীতিগুলো ধরে রেখেছে। টরন্টো বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষক জন কিটনের মতে, সুরক্ষার জন্য বিশ্বব্যাপী উন্মুক্ত গণতন্ত্র ও স্বতন্ত্র স্বাধীনতার মূল্যবোধ প্রচার করার জন্য নীতিমালাগুলো রাশিয়ার সবসময় হুমকির মুখে পড়ে এবং আজও রাশিয়ার হুমকির সম্মুখীন। পাশাপাশি চীন এবং অন্যান্য স্বৈরাচার শাসন সেসব নীতিমালা। ব্রিটেন, অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ কোরিয়ার বিদেশ মন্ত্রীদেরও আলোচনায় আমন্ত্রণ জানিয়েছিল। এটি ছিল ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে লন্ডনের মনোনিবেশের একটি প্রয়াস। বিশ্লেষক জন কিটন বিষয়টিকে দেখেন এভাবে। সুতরাং আমরা দেখছি একটি বিস্তৃত গণতান্ত্রিক পরিবারের জন্ম, এবং যদি তারা G7 এর পাশাপাশি তাদের দেশের নামগুলি লেখায়, তবে তা হবে আরো বেশি শক্তিশালী সংকেত।
G7 বিদেশমন্ত্রীরা মিয়ানমারের সামরিক অভ্যুত্থান এবং গণতন্ত্রপন্থীদের উপর সহিংস ক্র্যাকডাউনেরও সমালোচনা করেছেন। আর এই মাসে শুরু হচ্ছে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর বেরিয়ে আসার কর্মকাণ্ড। এ প্রসঙ্গে ব্রিটিশ পররাষ্ট্র সচিব বলেন, এটা নিশ্চিত করা যে আমরা সন্ত্রাসবাদ মোকাবেলায় সক্ষমতা অর্জন করেছি এবং আফগানিস্তানে বহু কষ্টে যে জয় লাভ হয়েছে তা নষ্ট যেন না হয়। শান্তি প্রক্রিয়ায় গিয়ে আফগান জনগণের জন্য উপকার করা যায়। এদিকে দরিদ্র দেশগুলো যেন করোনা ভাইরাস ভ্যাকসিন পায় তা নিশ্চিত করবার জন্য G7 এর প্রতি আহ্বান জানিয়েছেন উন্নয়ন এবং সমাজকর্মীরা। জাতিসংঘ বলছে, বিশ্বব্যাপী চলমান সমস্ত ভ্যাকসিন কার্যক্রমের 90% ধনী দেশগুলোতে চলছে। জুন মাসে ব্রিটেনে অনুষ্ঠিতব্য G7 নেতাদের শীর্ষ সম্মেলনে মূল বিষয়বস্তু হবে করোনা ভাইরাস মহামারী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের সেটি হবে প্রথম বিদেশ সফর। লন্ডন থেকে হেনরি রিজওয়েলের প্রতিবেদনের তথ্য থেকে সেলিম হোসেন, ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন। আর এই রিপোর্টটি এখন আমরা শুনবো আমাদের সহকর্মী তাওহিদুল ইসলামের কাছে। যুক্তরাষ্ট্রের দ্য কমিটি অন ফরেন অ্যাফেয়ার্স এর উদ্যোগে মিয়ানমার সংক্রান্ত এক শুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দ্য আনফোল্ডিং ক্রাইসিস ইন বার্মা শীর্ষক এই ভার্চুয়াল শুনানির শুরুতে কমিটির চেয়ারম্যান কংগ্রেসম্যান গ্রেগরি ডব্লিউ মিক্স মিয়ানমারের বর্তমান অবস্থা তুলে ধরেন। When they led a genocide against the Rohingya people, and now in 2021, with the coup. মিয়ানমার গণতন্ত্রের ফেরার আগে 2015 সালে এবং 2017 সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা দেখেছি এবং এখন 2021 সালে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর এর বিরোধীদের বিরুদ্ধে নিষ্ঠুর নির্যাতন দেখছি। 750 জনেরও বেশি অসামরিক মানুষকে হত্যা করা হয়েছে, যার মধ্যে 50 জনের বেশি শিশু রয়েছে এবং এর একজনের বয়স মাত্র 6 বছর। পরিষ্কার বার্তা দিতে চাই, আমরা মিয়ানমারের মানুষের পাশেই আছি। সামরিক হুন্টার বিরুদ্ধে অতিরিক্ত চাপ প্রয়োগের জন্য আমরা আমাদের মিত্রদের সঙ্গে নিয়ে কাজ করছি, যাতে এখনই নির্যাতন বন্ধ করা যায় এবং জেলে থাকা রাজনীতিবিদ সহ অন্যদের মুক্ত করা যায়। এরপর শুনানিতে অংশ নেওয়া 3 জন সাক্ষী মিয়ানমারের মাঠ পর্যায়ের নানা বিষয়ে কমিটির কাছে তুলে ধরেন। এ সময় জাতিসংঘে মিয়ানমারের স্থায়ী প্রতিনিধি কেও মৌতুন বলেন, Myanmar is not just witnessing another major setback to democracy, but also the crisis is threatening the regional peace and security. কেবল মিয়ানমারই গণতন্ত্রের পথ থেকে সরে আসা প্রত্যক্ষ করছে না, এই সংকট আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্যও হুমকি। মিয়ানমারের মানুষকে রক্ষার দায়িত্ব নিতে আমি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট এবং মিয়ানমারের জনগণের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র নানা পদক্ষেপ গ্রহণ করায় ধন্যবাদ জানাই। একই সঙ্গে মিয়ানমার সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেবার অনুরোধ করছি। দ্য অ্যাডভাইজারি বোর্ড প্রোগ্রেসিভ ভয়েসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খিন ওমর বলেন, মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির নানা খাতের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছে। Since February 1st, millions of people from all walks of life across Burma, including police and soldiers, have come together to reject the military's বেআইনিভাবে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের বিরুদ্ধে গত ফেব্রুয়ারি মাস থেকেই মিয়ানমারের লাখ লাখ মানুষের সঙ্গে অনেক পুলিশ ও সেনা সদস্য একত্রিত হয়েছেন। বেসামরিক মানুষের অমান্যতা আন্দোলনের ফলে সামরিক বাহিনীর সরকার ব্যাংক ও হাসপাতাল সহ নানা ক্ষেত্রে কার্যত নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছে। ফলে সামরিক বাহিনীর কু ব্যর্থ হতে চলেছে। এর জবাবে সামরিক জান্তা দেশ জুড়ে সন্ত্রাসবাদের অপপ্রচার চালিয়ে মানুষকে জোর করে আনুগত্য করাতে চায়। খিন ওমর এবং কিও মৌতুন শুনানিতে মিয়ানমারের নো ফ্লাইং জোন ঘোষণা, আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য বন্ধ করা, সামরিক কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করা, নিষেধাজ্ঞা আরো জোরদার করার সুপারিশ করেন। এরপর শুরু হয় প্রশ্নোত্তরের পালা। এ সময় গ্লোবাল ওমেন্স ইস্যুর সাবেক অ্যাম্বাসেডর অ্যাট লার্জ কেলি ই কোরির কাছে কংগ্রেসম্যানরা মিয়ানমার সংকট নিয়ে চীন ও রাশিয়ার ভূমিকা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, মিয়ানমারে চীনের ব্যবসায়িক স্বার্থ থাকলেও
চীন পূর্বের মতো সুবিধাজনক অবস্থানে নেই। Want an environment where they can do business and a permissive business environment for them. That is not what they have right now. So this has not exactly worked out well for them. কংগ্রেসম্যান ব্রেট শারমান রোহিঙ্গাদের নাগরিকত্ব নিয়ে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের ভাবনা জানতে চাইলে জাতিসংঘের মিয়ানমারের স্থায়ী প্রতিনিধি কেও মতুন মিয়ানমারের নাগরিকত্ব আইন সংশোধনের প্রয়োজনীয়তার কথা জানান। The law, for example, the 1982 citizenship law, need to be amended. That is what is clear. তাওহিদুল ইসলাম, ভয়েস অফ আমেরিকা, ভার্জিনিয়া। ঢাকা সংবাদদাতা আমির খসরু তার বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন, ভারতের সিরাম ইনস্টিটিউটের সাথে আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন না পাওয়া গেলে অর্থ ফেরত চাইবে বাংলাদেশ। অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল বুধবার এক বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে বলেছেন, বাংলাদেশের সাথে তাদের আন্তর্জাতিক চুক্তি রয়েছে, সুতরাং অর্থ ফেরত পাওয়া যাবেই। আমরা যখন জানতে পারবো চূড়ান্তভাবে যে আসবে না, তাহলে অবশ্যই ফেরত পাবো। এভাবে কোনো দেশের টাকা মেনে নেয় নাকি? আন্তর্জাতিক কন্ট্রাক্টে যে সমস্ত শর্ত থাকে, সকল শর্তেই এই চুক্তি দেওয়া। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় কয়েকটি দেশ থেকেও অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন আনার চেষ্টা চলছে। যুক্তরাষ্ট্রের কাছে 6 কোটি ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন উদ্বৃত্ত রয়েছে। অনেক টিকা এই অ্যাস্ট্রাজেনেকা প্রায় 60 মিলিয়ন ওরা এক্সট্রা আছে, তারা ওটা ইউজ করতেছে। সো এটা শোনার পর আমরা তাদের রিকোয়েস্ট করেছি। আমাদের কাছে একটা তথ্য আসলো যে ইউরোপিয়ান অনেকগুলো দেশ এই অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন আছে, কিন্তু তারা ইউজ করতে, ওগুলো আমরা আনতে পারি। পররাষ্ট্রমন্ত্রী জানান, টানা 10 দিনের ছুটি চলায় রাশিয়া থেকে ভ্যাকসিন আসতে কিছুটা দেরি হবে, তবে চীনের উপহার হিসেবে পাওয়া 5 লাখ ডোজ ভ্যাকসিন 12 মের মধ্যে বাংলাদেশে চলে আসবে। এরপরে আসবে বাংলাদেশের কেনা ভ্যাকসিন। গত 24 ঘন্টায় করোনায় 50 জনের মৃত্যু এবং 1742 জন আক্রান্ত হয়েছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা। কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদনে তিনি বলেছেন, তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার তাকে শপথ বাক্য পাঠ করালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর সব রাজনৈতিক দলকে শান্তি বজায় রাখার আবেদন জানান মুখ্যমন্ত্রী। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবারে শপথ গ্রহণ অনুষ্ঠান অনড়ম্বর ও সংক্ষিপ্ত রাখা হয়েছিল। এদিন একাই শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর, উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায় ও অভিনেতা দেব। আমন্ত্রিতদের তালিকাও ছিল যথেষ্ট সংক্ষিপ্ত। বুধবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকেও। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য এবং বিধানসভার প্রাক্তন সদ্য বিরোধী দলনেতা আব্দুল মান্নান। আমন্ত্রণ করা হয়েছিল রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ও বিজেপির পরিষদীয় দলের প্রাক্তন নেতা মনোজ টিগ্গাকেও। তবে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবেন না, এদিন জানিয়ে দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দালকেও। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা। কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন। আসুন আমরা শুনি। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসায় বহু লোকের মৃত্যু হয়েছে, বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং এই নিয়ে সারা দেশে সমালোচনার শিকার হতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। আজ বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের মতন শপথ নেওয়ার পর রাজ্যপাল জগদীপ ধনখড় তাকে পাশে নিয়ে সমবেত শ্রোতা দর্শকদের বলেন, আমাদের এখন অগ্রাধিকার হওয়া উচিত রাজ্যে হিংসা দমন করে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। আমার ছোট বোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশা করি এখন প্রথমে এই নজর দেবেন। আগেই যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমাদের প্রথম কাজ হবে রাজ্যে মারাত্মকভাবে ছড়িয়ে পড়া কোভিড পরিস্থিতি দমন করা। আমি এখান থেকে বেরিয়েই নবান্নতে গিয়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসব, তারপর কোভিড মোকাবিলায় কি কি ব্যবস্থা নেওয়া হবে জানাবো। এরপরেই আমাদের কাজ হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা। আমরা বেলা 12:30টার সময় কোভিড নিয়ে মিটিং ডাকা হয়েছে। সেই মিটিং ডাকার পরে
এগুলো কি করব না করব আপনাদের আমরা ঠিক টাইমে জানিয়ে দেবো, 3টের সময় প্রেস করে জানিয়ে দেবো। এটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি। আমি নবান্ন গিয়ে এই কাজটা ফার্স্ট এক্ষুনি করতে চাই। 2 হচ্ছে যে আমি সবাইকে, সব রাজনৈতিক দলের কাছে আবেদন করব যে সবাই শান্তি বজায় রাখুন, শৃঙ্খলা বজায় রাখুন, সংহতি বজায় রাখুন। বাংলা কিন্তু কোনো অশান্তি পছন্দ করে না এবং আমি নিজেও করি না। আমি প্রত্যেককে বলবো, প্লিজ টেক প্রপার কেয়ার যাতে কোনো ভায়োলেন্স কোথাও না হয় এবং কোথাও কোথাও ইলেকশনের পরে কিছু স্পোরাডিক ইনসিডেন্ট হয়। আমি আজ থেকে ল অ্যান্ড অর্ডার ট্যাকেল করব এবং কঠোর হস্তে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের বহু যোগ্য পুলিশ অফিসার ও প্রশাসনিক অফিসারকে ভোটের আগে নানা জায়গায় বদলি করে দেওয়া হয়েছিল, তাদের আবার ফিরিয়ে আনা হবে। এই কদিন আমার হাতে সত্যিকারের ক্ষমতাও ছিল না। আমি সবার কাছে আবেদন করছি, খুনোখুনি মারামারি রাজনীতি বন্ধ করতে। পশ্চিমবঙ্গ হিংসার প্রশ্রয় দেয় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে এই ব্যাপারে কথা বলেছেন। তবে আজ মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর সেই সব কথা উল্লেখ না করে নরেন্দ্র মোদী মমতাকে একটি টুইট বার্তায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে আবার শপথ নেওয়ার জন্য মমতা দিদিকে আমি অভিনন্দন জানাই। উল্লেখ্য, কদিন আগেও ভোটের প্রচারের সময় মোদী যতবার পশ্চিমবঙ্গে এসেছেন ততবারই ব্যঙ্গ করে দিদি ও দিদি বলে ডাক দিয়েছেন, যা নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা। এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। সুদানের সার্বভৌম ও মন্ত্রিসভা কাউন্সিল সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে 6 দশকেরও বেশি সময় ধরে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ভোট প্রয়োগ করে। সুদানের আইনে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং ইহুদি রাষ্ট্রের সঙ্গে কোনো ব্যবসায়িক লেনদেন নিষিদ্ধ করা হয়। ইসরায়েলের সঙ্গে তবুও যারা কোনো ব্যবসায় জড়িত হতেন তাদের 10 বছরের কারাদণ্ড এবং উচ্চমানের জরিমানা দিতে হতো। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেন, যুক্তরাষ্ট্র এই ঘোষণাকে স্বাগত জানাচ্ছে। এটা এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা সুদান, ইসরায়েল এবং সমগ্র এলাকা জুড়ে জনগণের নতুন ও সম্ভাবনাময় সুযোগ সৃষ্টি করবে। এই ঘোষণা জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে আব্রাহাম চুক্তি স্বাক্ষরের পর সুদান ও ইসরায়েলকে সম্পর্ক স্বাভাবিকরণের পথে নিয়ে যাবে। 2019 সালের আগস্ট মাসে সুদানের জনগণ দীর্ঘকালীন শাসক ওমর আল বশিরকে ক্ষমতাচ্যুত করেন। দেশটি এখন অসামরিক অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা পরিচালিত এবং পশ্চিমী বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়নের প্রয়াস চালাচ্ছে। স্বৈরশাসক ওমর আল বশির, যিনি 1989 সালে ইসলামী সমর্থন পুষ্ট অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসীন হন, তার অধীনে বহু দশকের অব্যবস্থাপনার কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এছাড়াও 1990 সালে আল কায়েদার নেতা ওসামা বিন লাদেন এবং অন্যান্য কয়েকজন পলাতক সন্ত্রাসীদের স্বাগত জানানোর জন্য যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর সুদানকে সন্ত্রাসী মদতদাতা দেশ হিসেবে শনাক্ত করে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদে সহযোগিতা বন্ধে সুদানের নতুন নেতৃত্ব পদক্ষেপ নিতে শুরু করলে যুক্তরাষ্ট্র সরকার 2020 সালের ডিসেম্বর মাসে দেশটির উপর থেকে সন্ত্রাসবাদে মদতদাতা দেশ হিসেবে শনাক্তকরণ প্রত্যাহার করে নেয়। গত বছর এছাড়াও ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের চুক্তি সম্পাদিত হয়। মরক্কো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেন, ইসরায়েল ও সুদানের সম্পর্ক উন্নয়নের নতুন দিগন্তকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা সাগ্রহে এই নিষেধাজ্ঞা তুলে নেবার ফলাফলের প্রতীক্ষায় থাকব। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন। আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান, আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রোকেয়া হায়দার সবার শুভ কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।